ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আজকের এই এপিসোডে আমি কথা বলবো পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স নিয়ে। পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক্স হচ্ছে দুইটি ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত একটি চার্ট প্যাটার্ন। এটা আপ ট্রেন্ড মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেটের শেষে এটা শুরু হয়। এটা প্রথমেই থাকবে একটা বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। এই বিয়ারিশ ক্যান্ডেলের এইখানে নোচ টুকটাক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই বিয়ারিশ ক্যান্ডেলের পরবর্তীতে একটা বুলিশ ক্যান্ডেল থাকবে। এই বুলিশ ক্যান্ডেলটা কিরকম হবে? এই বুলিশ ক্যান্ডেলটারও নোচ থাকতেও পারে বা নাও থাকতে পারে, তবে খুব বড় নোচ কোনোটারই থাকবে না। এখন আমি বললাম যে একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটের পরে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ইন্ড প্রান্তে বা শেষ প্রান্তে এমন দুইটা ক্যান্ডেল গঠিত যদি হয়, তাহলে এই দুইটা ক্যান্ডেলকে আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স বলবো। কিন্তু এই দুইটা ক্যান্ডেলের কিরকম, আমি তো শুধু একটা বিয়ারিশ ক্যান্ডেল এঁকেছি, তারপরে আরেকটা বুলিশ ক্যান্ডেল এঁকেছি। তাহলে এই দুইটা ক্যান্ডেলের ক্রাইটেরিয়াটা কেমন হবে? এই দুইটা ক্যান্ডেলের ক্রাইটেরিয়াটা বোঝার জন্য আমরা প্রথমে যে কথাগুলো বলবো, যে এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটার এটা হচ্ছে ওপেন প্রাইস এবং এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আমরা হাইয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইসটা ধরবো না, আমরা ধরে নিব এটা একটা মারভুজি ক্যান্ডেল। মারভুজি ক্যান্ডেলটা কি, আমরা একটু পরে মারভুজি ক্যান্ডেল নিয়েও একটু কথা বলবো। ওকে, তাই ধরে নেই যে এই নোজগুলো নেই বা থাকলেও ইগনোর করতেছি। ওকে, তো এটা হচ্ছে ওপেন প্রাইস এবং এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। সো এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটুকু ওকে। নেক্সট, পরবর্তী যে ক্যান্ডেলটা গঠিত হবে সেই ক্যান্ডেলের ওপেন প্রাইসটা থাকবে এই আগের যে বিয়ারিশ ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস ছিল তার থেকে নিচে তার ওপেন প্রাইসটা শুরু হবে। এই ক্যান্ডেলের ওপেন প্রাইসটা কিন্তু এটা, আর ক্লোজিং প্রাইস কিন্তু এটা, যেহেতু এটা একটা বুলিশ ক্যান্ডেল। তাহলে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ছিল এইখানে, আর দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এইখানে। তার মানে আমার প্রথম শর্ত অনুযায়ী প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের চেয়ে প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসটা আরো নিচেই আছে। এটা প্রথম ক্রাইটেরিয়া, যে প্রথম কথাটাই এরকম হতে হবে যে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের চেয়ে দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইসটা ক্লোজিং প্রাইসের চেয়ে নিচে থাকতে হবে। দ্যাট মিনস এইখানে একটা গ্যাপ থাকতে হবে, সোজা কথা যেটা এরকম, মানে এটা থেকে এটা নিচে থেকে শুরু হবে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিংটা প্রথম ক্যান্ডেলের অর্ধেকের চেয়ে বেশি উপরে ক্লোজ হবে। আচ্ছা, এখন আমরা এই ক্যান্ডেলটা যতটুকু হয়, আমরা যদি এটা ধরি মিডল পয়েন্ট, এটা যদি মিডল পয়েন্ট ধরি, তার মানে এটা 50%, এটা 50%, এই মিডল পয়েন্টের চেয়ে উপরে ক্লোজ হতে হবে। অর্থাৎ প্রথম ক্যান্ডেলটার যে মিডল যে পয়েন্টটা আছে, এটা যদি মিডল পয়েন্ট হয়, এই মিডল পয়েন্টের চেয়ে আরো উপরে দ্বিতীয় ক্যান্ডেলটার ক্লোজ হতে হবে। এটা গেল 2 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলের
ক্লোজিং প্রাইসটা কোনোভাবেই প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসকে ওভারটেক করে উপরে থাকবে না। দ্যাট মিনস এই ক্লোজিং প্রাইসটা এইটার চেয়ে নিচে থাকতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার ক্রাইটেরিয়া। আমি 3 নাম্বার ক্রাইটেরিয়াটা আবার বলছি যে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসের চেয়ে নিচে থাকবে। প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস ছিল এটা, আর দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন ক্লোজিং প্রাইস ছিল এটা। এই ক্লোজিং প্রাইসটা এই ওপেন প্রাইসের চেয়ে নিচে থাকতে হবে। দ্যাট মিনস এইখানেও একটা গ্যাপ থাকবে, ছোট বড় যতটুকু থাকুক না কেন। ওকে, নেক্সট, এই দুটা ক্যান্ডেল অবশ্যই মারভুজু বা মারভুজুর কাছাকাছি থাকতে হবে। দ্যাট মিনস মারভুজু মানে যে ক্যান্ডেলগুলোর কোনো নোটস নাই বা শ্যাডো নেই, এগুলোকে বলা হয় মারভুজু ক্যান্ডেল। এখন আমরা এখানে শ্যাডো ছোট করে দিয়েছি, হ্যাঁ, ছোট 2-4 পিপসের একটা শ্যাডো থাকা যেতে পারে বা থাকুক, কিন্তু এটা যেন প্রায়োরিটি যেন পায় মারভুজের মতো। আচ্ছা, একটু মারভুজু নিয়ে কথা বলি। মারভুজুর হচ্ছে এরকম, সেটা যদি এরকম একটা ক্যান্ডেল হয়, যে ক্যান্ডেলের কোনো নোজ নেই, মানে এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হলো, এখান থেকে শুরু হলো, শার্পলি নামতেছে কিন্তু কখনো আর উঠবে না, এরকম নামতেছে, মানে এতটুকু নামলো, বা সেটা হতে পারে এতটুকু, বা সেটা হতে পারে এতটুকু, বা সেটা হতে পারে এতটুকু, কিন্তু এটার কোনো নোজ থাকবে না। দ্যাট মিনস এটার ওপেন প্রাইস হবে 42-এর বেলায় ওপেন প্রাইসটা হবে সর্বোচ্চ প্রাইস বা হাইয়েস্ট প্রাইস, এবং ক্লোজিং প্রাইসটা হবে সর্বনিম্ন প্রাইসটাই হচ্ছে তার ক্লোজিং প্রাইস। এটা হচ্ছে বেয়ারিশ মারভুজুর বেলা। আর বুলিশ মারভুজু জাস্ট এরকম, এটা একটা এখান থেকে ওপেন হয়েছে, শার্পলি উপর দিকে চলে গেছে, আর নিচে এক নামেনি, এটা হচ্ছে মারভুজু। দ্যাট মিনস বুলিশ মারভুজুর বেলায় ওপেন প্রাইসটা হচ্ছে লোয়েস্ট প্রাইস আর ক্লোজিং প্রাইসটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস। এখন এটা এরকম হতে পারে, এটা এরকম হতে পারে, আরো ছোট হতে পারে, আরো ছোট হতে পারে। এগুলো হচ্ছে মারভুজু, যার কোনো শ্যাডো থাকবে না। ওকে, এখন এই পিয়ার্সিং লাইনের মধ্যে আমরা ছোট্ট নোটস বা ছোট্ট শ্যাডো থাকতে পারে, কিন্তু এটা মেইনলি যেন দুটাই যেন মারভুজু হয়। এখন আমরা এটা আমরা পরবর্তী ক্যান্ডেলটা উপর বেসিস করে পরবর্তী ক্যান্ডেলটা গঠিত হবে এই যে দ্বিতীয় ক্যান্ডেলের যে ওপেন ক্লোজিং প্রাইস আছে তার চেয়ে উপরে একটা ক্লোজিং প্রাইস শুরু হবে, ওপেন প্রাইস শুরু হবে। অর্থাৎ তৃতীয় ক্যান্ডেলটা পিয়ার্সিং লাইনের মধ্যে না, এই দুইটার কম্বিনেশনকে আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক বলবো, কিন্তু আমরা এটাতে এন্ট্রি দিব কি দিব না সেটা নির্ভর করবে তৃতীয় ক্যান্ডেলের উপর বিশেষ করে। মানে তৃতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইসটা হবে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের চেয়ে একটু উপরে, সেটা 1-2-4-5 পিপস উপরে হতে হবে। দ্যাট মিনস এইখানেও একটা ছোটখাটো গ্যাপ থাকতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের চেয়ে তৃতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইসটা একটু উপরে থাকবে। তাহলে আমরা এন্ট্রিটা দিব এই প্রথম ক্যান্ডেলের যে হাইয়েস্ট প্রাইস অথবা ক্লোজিং প্রাইস আছে, এইখানে আমরা এন্ট্রিটা দেব, বাই এন্ট্রিটা দেব। কোথায় আমরা বাই এন্ট্রিটা দিব? তৃতীয় ক্যান্ডেলটা যখন প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসকে ওভারটেক করবে, তখন তৃতীয় ক্যান্ডেলটা যখন দ্বিতীয় ক্যান্ডেল এর চেয়ে গ্যাপ দিয়ে ক্রিয়েট হবে এবং প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসকে ওভারটেক করে উপরে উঠতে শুরু করবে, আমরা তখনই এখানে একটা বাই এন্ট্রি দিব, এবং এর স্টপ লস আমরা দিব সবসময় দ্বিতীয় ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইসে, দ্বিতীয় ক্যান্ডেলের চেয়ে
লোয়েস্ট প্রাইস আছে 2-3 পিপ নিচে আমরা এখানে সুন্দর করে কিছু একটা স্টপ লস দিয়ে রাখবো এবং রিস্ক রেশিও আমরা দেব পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলে, যেখানে রেজিস্ট্যান্সটা থাকবে। আচ্ছা, এখন আমরা ক্যান্ডেলস্টিক্স মানেই কিন্তু শুধু একটা ক্যান্ডেলস্টিক্সের উপর বেসিস করে আমরা কখনোই কোনো এন্ট্রি নেওয়ার থিঙ্কিং করতে পারি না বা করব না। তাহলে এই পিয়ার্সিং লাইনের কিভাবে আমরা এন্ট্রিগুলো নিব? সেই এন্ট্রিগুলো নেওয়ার জন্য আমাদের আরও কিছু কনফ্লুয়েন্স খুঁজে বের করতে হবে, যে কনফ্লুয়েন্সগুলোর উপর বেসিস করে আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল দিয়ে ট্রেড করব। এখন আমরা খুঁজবো যে আর কি কি কনফ্লুয়েন্স থাকলে আমরা এন্ট্রিগুলো নিতে পারি। ধরি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই ডাউন ট্রেন্ড মার্কেটের এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে আর এইখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং ভাগ্যক্রমে আমাদের এইখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। এখানে যদি একটা সাপোর্ট এরিয়া থাকে, আমরা এখান থেকে একটা কনফ্লুয়েন্স পেলাম, তারপর যদি আমরা এখান থেকে একটা এরকম ভাবে একটা পাই, এটা একটা তাহলে দুইটা কনফ্লুয়েন্স পেলাম। আমাদের মিনিমাম তিনটা বা চারটা কনফ্লুয়েন্স পাওয়া উচিত। আসলে একটা ট্রেড যখন আমরা স্টার্ট করব বা ওপেন করব, তখন ওই ট্রেডের পক্ষে কনফ্লুয়েন্স যত বেশি থাকবে, ওই ট্রেডের অ্যাকুরেসিটা অবশ্যই তত বেশি থাকবে। আর যদি কনফ্লুয়েন্স যদি একটা থাকে, একটা বা দুইটার উপর বেসিস করে আসলে কখনোই ট্রেড নিতে নেই। তাহলে এরকম ভাবে যদি একটা সাপোর্ট থাকে, হ্যাঁ, সাপোর্টের কাছাকাছি আমরা ট্রেড দিতে পারি। সো এখানে আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি। এটা একটা কনফ্লুয়েন্স, যেহেতু এটা সাপোর্টের কাছাকাছি আছে। আচ্ছা, এখন যদি আমরা এরকম ভাবে আরেকটা একটা মুভিং অ্যাভারেজ যদি থাকে, এরকম 200 মুভিং অ্যাভারেজ যদি থাকে, ইএমএ 200 ইএমএ, তাহলে আমরা একটা এন্ট্রি নিতে পারি। কিংবা যদি যদি এগুলো যদি হয় ফিবোনাচি রিট্রেসমেন্ট, যে এটা 100, এটা 38, এটা 50, এটা 63, এরকম লেভেল যদি থাকে, তাহলে এটা যেহেতু 38 এর কাছাকাছি রিট্রেসমেন্ট লেভেল, সো এইখান থেকে এটাকে আমরা সাপোর্ট ধরে এন্ট্রি দিতে পারি। যদি আমরা এখান থেকে একটা ট্রেন্ড লাইন পাই, যে একটা প্রিভিয়াস ট্রেন্ড লাইন এভাবে চলে গিয়েছে, তাহলে এই ট্রেন্ড লাইনটাকে আমরা সাপোর্ট এরিয়া ধরে বা সাপোর্ট ধরে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটা স্টকেস্টিক ইন্ডিকেটর কল্পনা করি, যে একটা স্টকেস্টিক ইন্ডিকেটর এভাবে যাচ্ছে, এখন যদি এই স্টকেস্টিক ইন্ডিকেটরটা যদি 20 এর নিচে থাকে, যে 20 নিচে থেকে মাত্র শুরু হলো, আমরা যদি স্টকেস্টিক এখানে জায়গা নিয়ে দেখাতে পাচ্ছি না, সাপোজ ধরে নিলাম যে এই ক্যান্ডেলটা যেখানে ছিল জাস্ট এইখানে আছে। সো মার্কেটটা জাস্ট এখান থেকে 20 লেভেল থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে, তাহলেও আমরা এখান থেকে আরেকটা কনফ্লুয়েন্স পেতে পারি। এখন ধরি যে এটা যদি M30 হয়, যে এটা দেখা গেল যে এটা M30-তে, এই সিনারিওটা M30-তে আছে, আমরা কিছু কনফ্লুয়েন্স খুঁজতেছি। এখন খুঁজতেছি
যে মাল্টি টাইম ফ্রেমে কিভাবে ট্রেড করা যেতে পারে। ধরে নেই আমাদের কারেন্ট টাইম ফ্রেমটা হচ্ছে M30। এখন M30তে এই ট্রেন্ড লাইনটা এটা নাই, কিন্তু এইখানে D1 এর একটা সাপোর্ট আছে অনেক ভালো মানের, অন্য কিছু নাই। দেখা গেল যে এইখানে একটা ভালো মানের D1 সাপোর্ট আছে। এখন D1 এর সাপোর্টটা এখানে আছে, কিন্তু M30 কোনো সাপোর্ট নেই, বা M30 ভালো কোনো ট্রেন্ড লাইন নেই, মানে কারেন্ট চার্টে আমি এরকম পাচ্ছি না। কি পাচ্ছি না? আমি ভালো ট্রেন্ড লাইন এখানে পাচ্ছি না, ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আমি পাচ্ছি না, কিংবা মুভিং এভারেজ দিয়ে কোনো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স আমি খুঁজে পাচ্ছি না, কিংবা ফিবোনাচি রিট্রেসমেন্টের ভালো কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু D1 এর বা H4 এর একটা ভালো সাপোর্ট এরিয়া এখানে আছে, খুবই একটা ভেরিফাইড সাপোর্ট এরিয়া এখানে আছে H4 এর অথবা D1 এর। সো যদি H4 এর বা D1 এর ভালো মানের একটা সাপোর্ট এরিয়া হয়, তাহলে এই সাপোর্ট এরিয়া থেকে আমি অবশ্যই একটা পিয়ার্সিং M30তে যদি পিয়ার্সিং লাইন পাই, এবং যদি স্টকেস্টিক থেকে ওভারসোল্ড এরিয়ার পরে যদি 20 লেভেল ক্রস করতে শুরু করে কারেন্ট টাইম ফ্রেম M15 M13 তাহলে এটা সুন্দর একটা বাই এন্ট্রি হতে পারে। এখান থেকে বাই এন্ট্রি কেন হবে? কারণ এখানে H4 এর মার্কেটে H4 এর সাপোর্ট এরিয়াতে আছে, কারেন্ট ট্রেন্ড লাইনে কারেন্ট মার্কেটে এটা ওভারসোল্ড এরিয়া থেকে মুভ করে উপরের দিকে যাওয়া শুরু করেছে, এবং কারেন্ট টাইম ফ্রেম M13 একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স ক্রিয়েট করেছে, এবং তৃতীয় ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলটাকে এক্সিট করে উপরের দিকে উঠতে শুরু করেছে। সো এই সমস্ত কন্ডিশনগুলো ফুলফিল করলে আমরা অবশ্যই পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স দিয়ে এখানে ট্রেড করতে পারি। সো আমরা পিয়ার্সিং লাইন দিয়ে ট্রেড করার জন্য আমরা মাল্টি টাইম ফ্রেম টেকনিকটাও ইউজ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে এভাবে ট্রেড করে আমি 70+% প্লাসের অ্যাকুরেসি পেয়েছি। তাহলে এটার রিস্ক রেশিওটা কত হবে? ক্যান্ডেলস্টিক্স দিয়ে যদি আমরা ভালোভাবে ট্রেড করতে পারি, 2-3 থেকে 5 গুণ প্রফিট, 5 পর্যন্ত রিস্ক রেশিও পাওয়া যেতে পারে। কেননা এটার স্টপ লসটা হয় খুবই ছোট, যদি এখানে স্টপ লস হয় তার টিপিটা হয় অনেক উঁচু, পরবর্তীতে রেজিস্ট্যান্স পর্যন্ত, বা আমি 3 গুণ 4 গুণ পর্যন্ত 5 গুণ পর্যন্ত এটা পাওয়া যেতে পারে। আর সেখানে যদি ক্যান্ডেলস্টিক্স দিয়ে যদি 50% এর অ্যাকুরেসিও পাওয়া যায়, তাহলেও এই ট্রেডটা হয় একটা ফাটাফাটি ট্রেড। আজকের এপিসোডে আমি পিয়ার্সিং লাইন নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা পিয়ার্সিং লাইন দিয়ে ট্রেড করার সিস্টেমটা মোটামুটি বুঝতে পেরেছেন। আশা করি যতটুকু বুঝেননি বা যদি কেউ কিছু বুঝে না থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সঠিক লাইনটা দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।